ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ডারউইনবাদ বা ডারউইনের মতবাদ। ইনি হলেন বিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইন। তিনি ইংল্যান্ডের শেসবারি নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার বাবা চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক, কিন্তু তিনি প্রকৃতি বিজ্ঞানী হতে চেয়েছেন, মানে চারদিকে প্রকৃতিকে পর্যবেক্ষণ করতেন। তারপরে ডাক্তারি ছেড়ে তিনি প্রকৃতি বিজ্ঞান পাঠে মনোনিবেশ করেন। পরবর্তীতে HMS বিগল নামক জাহাজে করে তিনি আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জে ভ্রমণ করেন এবং পর্যাপ্ত নমুনা সংগ্রহ করেন। ওখানে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে তিনি দীর্ঘদিন গবেষণা করেন। তিনি তার গবেষণার উপর একটি বিখ্যাত বই লেখেন, অরিজিন অফ স্পিসিস। এটি কিন্তু অবজেক্টিভ প্রশ্নে আসে। ডারউইনের লেখা বইটির নাম কি? পুরো নাম অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। সংক্ষেপে বলা হয় অরিজিন অফ স্পিসিস। ডারউইন তার মতবাদকে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করেছেন। নাম্বার 1, উনি টোটাল 7টি প্রতিপাদ্যের কথা বলেন। প্রথম হলো অত্যধিক হারে বংশবৃদ্ধি, প্রোডিগালিটি অফ রিপ্রোডাকশন। ডারউইনের মতে অত্যধিক হারে বংশবৃদ্ধি করাই হলো জীবের সহজাত বৈশিষ্ট্য। এর ফলে জীব জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি ঘটে। অর্থাৎ কোনো জীবের বৈশিষ্ট্যই হলো বংশবৃদ্ধি করা। এর ফলে উত্তরোত্তর জীব বৃদ্ধি পেতে থাকে। উদাহরণস্বরূপ আমরা যদি একটি উদাহরণ নিয়ে নিই, একটি স্ত্রী স্যালমন মাছ, সামুদ্রিক মাছ, প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পাড়ে। একটি ঝিনুক, আমরা সবাই দেখেছি ঝিনুক, একেবারে প্রায় 12 কোটি ডিম্বাণু উৎপাদন করতে পারে। ডারউইনের মতে এক জোড়া হাতি থেকে উৎপন্ন সকল হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা হবে 1,90,00,000। ইন্টারেস্টিং, এখানে হাতি কিন্তু 12 বছরে একটি সন্তান প্রসব করে, তারপরেও এই সংখ্যাটা 1,90,00,000-তে গিয়ে দাঁড়াবে। ভাবা যায়? 2 নম্বর প্রতিপাদ্য বিষয়টি হলো সীমিত খাদ্য ও বাসস্থান। ভূপৃষ্ঠের আয়তন নির্দিষ্ট থাকায় জীবের বাসস্থান ও খাদ্য সীমিত। অর্থাৎ জীবের সংখ্যা খাদ্য ও বাসস্থানের উপর নির্ভরশীল। পৃথিবী তো আর বড় হচ্ছে না, তাই না? কিন্তু জীবের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। এটা হলো ডারউইনের দ্বিতীয় প্রতিপাদ্য বিষয়। এবার আমরা দেখব 3 নম্বর প্রতিপাদ্য বিষয়, সেটি হলো অস্তিত্বের জন্য সংগ্রাম। এই অস্তিত্বের জন্য সংগ্রাম কাকে বলে? জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং খাদ্য ও বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। ডারউইন একে অস্তিত্বের জন্য সংগ্রাম বলে অভিহিত করেছেন। এই সংগ্রাম কিন্তু 3 ধরনের হয়। নিম্নলিখিত 3 প্রকারের অস্তিত্বের জন্য সংগ্রাম হয়। তাহলে এখানে বলে অস্তিত্বের জন্য সংগ্রাম কাকে বলে এবং কি কি? অস্তিত্বের জন্য সংগ্রাম অর্থাৎ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এই 3 ধরনের সংগ্রামের মধ্যে প্রথমটি হলো অন্তঃপ্রজাতিগত সংগ্রাম। কাকে বলে অন্তঃপ্রজাতিগত সংগ্রাম? বা ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল, অর্থাৎ নিজ প্রজাতিভুক্ত জীবদের মধ্যে সংগ্রাম। যেমন সদস্য সংখ্যা যদি বেড়ে যায়, বনের মধ্যে হরিণ শিকারের জন্য বাঘের মধ্যে লড়াই, মানে রয়্যাল বেঙ্গল টাইগারের মধ্যে লড়াই। আবার পুকুরে রুই মাছদের মধ্যে খাবার নিয়ে লড়াই। এটা হলো অন্তঃপ্রজাতিগত সংগ্রাম। আর
আন্তঃপ্রজাতিগত সংগ্রাম কাকে বলে, বা ইন্টার স্পেসিফিক স্ট্রাগল? আন্তঃপ্রজাতিগত সংগ্রাম অর্থাৎ দুই বা ততোধিক প্রজাতির মধ্যে যখন খাদ্য এবং বাসস্থানের জন্য লড়াই হয় তাকে বলা হয় আন্তঃপ্রজাতিগত সংগ্রাম। যেমন বনভূমিতে বা জঙ্গলে সিংহ থাকতে পারে, বাঘও থাকতে পারে, তাহলে হরিণ শিকারের জন্য বাঘ এবং সিংহের মধ্যে লড়াই হলো আন্তঃপ্রজাতিগত সংগ্রাম। আবার নাম্বার গ, পরিবেশের সঙ্গে সংগ্রাম। পরিবেশ সবসময় কিন্তু অনুকূল থাকে না। স্ট্রাগল এগেইনস্ট এনভায়রনমেন্ট। কোনো জীবকে বন্যা, খরা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত প্রভৃতি প্রতিকূল পরিবেশে সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়, একে বলা হয় পরিবেশগত সংগ্রাম। 4 নম্বর প্রতিপাদ্য বিষয়টি হলো ভেদ বা প্রক্রিয়েশন, ইংরেজিতে বলে একে ভেরিয়েশন। ডারউইনের মতে পৃথিবীতে দুটি জীব কখনো অবিকল একই রকমের হতে পারে না, অর্থাৎ দুটি জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই। এই পার্থক্যকেই বলা হয় ভেদ বা প্রকরণ। এমনকি একই পিতামাতার দুটি সন্তানের মধ্যে কিছু না কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। ডারউইন মনে করতেন যে এই অবিরত ত্রিবিধ সংগ্রাম মানে অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি এবং পরিবেশগত সংগ্রামের ফলে জীবদেহে প্রকরণ বা ভেদ স্পষ্ট হয়, যা প্রজননকালে অপত্যের দেহে সঞ্চারিত হয়ে থাকে এবং পরিশেষে জীবের বৈশিষ্ট্যরূপে প্রতিষ্ঠিত হয়ে থাকে। ডারউইনের ধারণা অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভবের জন্য দায়ী। তাহলে এটা হলো ভেদ বা প্রকরণ। এবার চলে আসি আমরা 5 নম্বর প্রতিপাদ্য বিষয়ে। 5 নম্বর প্রতিপাদ্য বিষয়টি কি? যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। ডারউইনের মতে জীবের জীবন সংগ্রামে লিপ্ত জীবগুলির উদ্ভবের জন্য দায়ী, জীবন সংগ্রামী জীবগুলির উদ্ভবের জন্য দায়ী। স্পেলিংটা মিস্টেক হলো। যাদের মধ্যে দেহে ছোট ছোট সহায়ক অভিযোজনমূলক বৈশিষ্ট্য এসে যায়, তারাই জীবন সংগ্রামে জয়ী হয় এবং বেঁচে থাকার অধিকারী হয়। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রকরণ বা ভেদগুলি জীবের মধ্যে চলে আসে, এর ফলেই তারা অভিযোজনমূলক বৈশিষ্ট্য তাদের মধ্যে এসে যায় এবং তারা বেঁচে থাকার অধিকারী হয়। অন্যরা কালক্রমে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। জীবন সংগ্রামের এই উত্তরণকে যোগ্যতমের উদ্বর্তন বলা হয়। পরবর্তীতে কিন্তু এই যোগ্যতমের যে উদ্বর্তন, এটা একটু ভুল প্রমাণিত হয়, এর বিপক্ষে সপক্ষে অনেক যুক্তি আছে, আমরা সেটা পরে জানব। ডারউইনের সবথেকে বিখ্যাত প্রতিপাদ্য বিষয়টি হলো প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। ডারউইনবাদে এই প্রতিপাদ্যটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে, তাকে প্রাকৃতিক নির্বাচন বলে। তাহলে অর্থাৎ অনুকূল ভেদ সমন্বিত জীবেরাই প্রকৃতি দ্বারা নির্বাচিত হলে অধিক সংখ্যায় বেঁচে থাকে এবং বংশ বিস্তার করে। অপরপক্ষে প্রতিকূল ভেদ সমন্বিত জীবেরা প্রকৃতি দ্বারা নির্বাচিত না হলে পরাজিত সৈনিকের মতো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। এই কথাটি তিনি প্রাকৃতিক নির্বাচনবাদে বলেছেন। ডারউইনের প্রতিপাদ্য বিষয়ে শেষ প্রতিপাদ্য বিষয়টি হল নতুন প্রজাতির উৎপত্তি, অরিজিন অফ নিউ স্পিসিস। একটি বিশেষ জীবগোষ্ঠীর মধ্যে অনুকূল প্রকরণগুলি পুঞ্জীভূত হওয়ায় উদ্বংশীয় জীব ও উত্তর পুরুষের মধ্যে বৈসাদৃশ্য অনেক বেশি হয় এবং কালক্রমে একটি নতুন প্রজাতির উদ্ভব হয়। বিবর্তনের ফলস্বরূপ জীবজগতে নতুন প্রজাতির জন্ম হয়। তাহলে এইভাবে করে একটি নতুন প্রজাতির বা উন্নত প্রজাতির জন্ম হয়। তাহলে আমরা আলোচনা করলাম আজকে ডারউইনবাদ সম্পর্কে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক ও কমেন্ট করবে। পরদিন আমরা নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকো। টাটা, বাই বাই।